আজকে আমরা দশম শ্রেণীর গোলক চ্যাপ্টার থেকে কয়েকটা অঙ্ক করব। এর আগের ভিডিওতে আমি গোলক চ্যাপ্টারের যে সূত্রগুলোর প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছি। যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করো, ওই ভিডিওটা আগে দেখে নাও, তারপরে এই অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। তো আমরা প্রথম যে অঙ্কটা করব, তোমরা এক কাজ করবে, তোমরা কিন্তু তোমাদের টেক্সট বইটা সঙ্গে নিয়ে বসবে। প্রথম যে অঙ্কটা করব সেটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। সেখানটায় বলছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে দেখি। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি এত টাকা হিসেবে এত টাকা লেগেছে। অর্থাৎ এখানটায় আমরা যদি এই মোট টাকাটাকে 1 বর্গ সেমি টাকা দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ বলের যে সমগ্রতলের ক্ষেত্রফল সেটা কিন্তু পেয়ে যাব। এবং সমগ্রতলের ক্ষেত্রফল থেকে আমাদের তারপর ব্যাসার্ধ বের করতে হবে এবং ব্যাসার্ধ থেকে ব্যাস। তো আমরা একটা একটা করে স্টেপ করে দেখে নিচ্ছি। প্রথম আমরা লিখব যে বলটির সমগ্রতলের ক্ষেত্রফল। বলটির সমগ্রতলের ক্ষেত্রফল। বলটির সমগ্রতলের ক্ষেত্রফল মোট যত টাকা লাগলো 431.20 টাকা। 1 বর্গ সেমিতে খরচ ছিল 17.50 টাকা। তাহলে 1 বর্গ সেমির যে খরচ সেটা দিয়ে মোট টাকাটাকে ভাগ করলেই টোটাল কত বর্গ সেমি, অর্থাৎ বলটির, কারণ বলটি তৈরি করতে যে চামড়া লাগবে সেটা অ্যাকচুয়ালি বলের সমগ্রতলের ক্ষেত্রফলকেই বোঝাবে। তাহলে বলটির সমগ্রতলের ক্ষেত্রফল এখানে অবশ্যই এটা বর্গ সেমি হয়ে গেল ক্ষেত্রফল। 2 ঘর আগে দশমিক, এখানেও 2 ঘর আগে দশমিক। তো আমরা ইচ্ছা করলে এটা দশমিকটা উঠিয়ে দিই এবং এখানে একটা করে শূন্য কেটেও দিচ্ছি। আর যে মানটা আসলো সেটাকে আমি আর কাটাকাটি করার চেষ্টা করলাম না, এভাবেই রেখে দিলাম। কাটাকাটি সম্ভবত যাবেও না। আচ্ছা, এবার আমাদের বের করতে হবে বলটির ব্যাসের দৈর্ঘ্য। তো আমরা কি করব, ধরে নিচ্ছি যে মনে করি বলটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার। এখানে আমরা অবশ্যই সেন্টিমিটারে ধরবো কারণ অঙ্কটা সেন্টিমিটারে আছে। এখন আমরা শর্তানুসারে লিখব। তাহলে আমরা বলটির সমগ্রতলের ক্ষেত্রফল জানি, আবার বলটির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা সূত্র থেকে শিখেছি যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr²। তো সেই 4πr² আমার এই মানটার সঙ্গে সমান করে দিতে হবে। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে পরে আমি এখান থেকে আর বের করতে পারবো। এখান থেকে r² বের করি, 4312175। 4 পাই নিচে আসবে, এখানে 4 × পাই, পাই মানে 22/7, 7টাকে বই নিয়ে গেলাম। এবার আমরা কাটাকাটি করি। 7 × 2 = 14, 3 = 35, 5 × 7 = 35। সেইখানটায় 4 দিয়ে যাচ্ছে, 4 × 4, 3 নামলো 0, 31, 4 × 7 = 28, 3 = 32, 4 × 8 = 32। আচ্ছা, এটা 11 দিয়ে যাবে, 11 × 2 = 22, 11 × 9 = 99, 8 × 88, 11 × 88, 2 দিয়ে এটা কাটলে 49। তাহলে 49 উপরে নিচে 25। তাহলে r = √49/25, r² = 49/25। তাহলে r এখানে যে সংখ্যাটা থাকবে তার বর্গমূল, অর্থাৎ r আমি পাচ্ছি 7/5। সুতরাং বলটির ব্যাসের দৈর্ঘ্য, সুতরাং বলটির এটা যেটা বেরোলো r অর্থাৎ ব্যাসার্ধ, সুতরাং বলটির ব্যাস সমান সমান এটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে হয়ে গেল আমাদের 14/5। এটাকে আমরা দশমিকে করে দিই, 5 × 2 = 10, 4 = 40, 5 × 8 = 40, 2.8 সেমি। এরপরে নেক্সট আমরা করছি হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বরে বলেছে যে এটা আমি করছি কারণ এটা একটা অর্ধগোলাকৃতি। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? তো এই অঙ্কটাও একই রকম টেকনিকেই করতে হবে, কিন্তু এখানে আমাকে মনে রাখতে হবে এখানে কিন্তু অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। তাহলে অর্ধগোলাকৃতি এর ক্ষেত্রে বাটির মধ্যে অর্ধগোলাকৃতি বাটি, তার পাত, অর্থাৎ এখানে বুঝতে হবে যে এখানে কিন্তু বাটিটি তৈরি করতে শুধুমাত্র বক্রতলটারই পাত লাগে, এর যে নিচের যে তলটা সেক্ষেত্রে কিন্তু কোনো পাত লাগে না, কারণ বাটির ক্ষেত্রে নিচের তলটা খোলাই থাকে। তো এখানে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে অর্ধগোলাকৃতির বক্রতলের ক্ষেত্রফল, এবং অর্ধগোলাকৃতির বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হচ্ছে 2πr²। তো সেইভাবেই আমরা অঙ্কটা করব। আমরা প্রথম ধরে নিচ্ছি যে
বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। তো আমরা ধরে নিচ্ছি, ধরি বাটিটির মুখের ব্যাসার্ধ, বাটিটির মুখের ব্যাসার্ধ আর সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে তাহলে এখানে অর্ধগোলক বক্রতল বোঝাচ্ছে, যে জিনিসটা দেওয়া আছে সেটা বক্রতল বোঝাচ্ছে, তার মানে 2πr²। এই 2πr² হচ্ছে 127 সমস্ত 2/7। তাহলে এখান থেকে আমার r² বের করতে হবে। তো 127 সমস্ত 2/7কে এটাকে আমরা গুণ করে যোগ করে এইভাবে লিখতে পারি। আবার যদি চাই যে 127 যোগ 2/7, 127 সমস্ত 2/7কে 127 যোগ 2/7 এভাবে লিখলাম, আর 2πটাকে এখানে নিচে নিয়ে যাবো, 7 আবার এখানে যাবে। এই অবস্থায় r² আমি কি লিখতে পারি, এই 7 দিয়ে এটা গুণ করে দিচ্ছি, 127 গুণন 7, এই গুণটা মনে হয় করতেই হবে। 127-এর সঙ্গে 7 গুণ করলে 7 7 49-এর সঙ্গে 4, 14 আর 4 18, 8 1, 7 8 প্লাস এই 7 দিয়ে যদি এটাকে গুণ করি, এই 7 7 কেটে যাবে, 2 থাকবে, 2 গুণন 22। তো এখানটায় তাহলে r² আসলে হচ্ছে 891, 2 গুণন 22। এটা 11 দিয়ে কাটবে, 11 2 গুণ 22, 8 11 88, 1 11, 11কে 11। তাহলে r² 81/4। তাহলে আমরা পাচ্ছি r² = 81/4। তাহলে r অবভিয়াসলি হচ্ছে বর্গমূল 81/4-এর, তাহলে r = 9/2। সুতরাং বাটিটির আগের অঙ্কের মতোই বাটিটির মুখের ব্যাস, 2 দিয়ে এটাকে গুণ দেব, 2 গুণন 9/2, 2 দিয়ে কাটলো 9 সেমি। এখন আমি করব হচ্ছে 8 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে বলেছে যে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। তাহলে একটি গোলক, তার ব্যাস দেওয়া আছে, এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তো এখানে একটা বড় গোলক, সেটাকে গলিয়ে কতগুলি ছোট গোলক তৈরি করবে। তাহলে বড় গোলকটির আয়তনকে আমি যদি ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ দিই, তাহলেই আমরা পেয়ে যাব যে মোট কটি গোলক তৈরি করা যাবে। একদম সহজ অঙ্ক। বড় গোলকটির নিরেট সীসার গোলক, নিরেট সীসার গোলকের ব্যাস দেওয়া ছিল, তো আমি ব্যাসার্ধ বের করে নিচ্ছি, হচ্ছে 7 সেমি। সুতরাং নিরেট সীসার গোলকের আয়তন, আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³। তাহলে এখানে r মানে 7, তাহলে তার কিউব দিয়ে দিলাম, এবং একক হচ্ছে আয়তন মানে ঘন। তাহলে এখানে সেমি ছিল, ঘন সেমি। আচ্ছা, এই গোলকটি গুলি 8 সেমি দৈর্ঘ্য ব্যাসের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। এবার আমরা দেখে নিচ্ছি ছোট গোলকটির আয়তন কত। 3.5 সেমি ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন একই সূত্র আয়তনের, 4/3π × r³, 3.5 তার কিউব, এত ঘন সেমি। যেহেতু এখানটা ব্যাসার্ধ দেওয়াই ছিল, সেই কারণে আমরা এটা সরাসরি লিখে দিলাম। সুতরাং মোট গোলক তৈরি করা যাবে, পাশেও লিখতে পারো, জায়গার সমস্যা হলে এখানেও তোমরা লিখতে পারো। কিন্তু যখনই তোমরা এদিকে লিখবে, তখন কিন্তু মাঝখানে কোথাও সংশোধন দিবে না, একদম লেখার সঙ্গে মার্জিন বরাবর কিন্তু তোমরা চলে আসবে। তাহলে উপরে বড় গোলকের আয়তন 4/3π × 7 তার কিউব, আর নিচে 4/3π × 3.5 তার কিউব। এখানে এটা কাটবে, এটা কাটবে, এবং এই জিনিসটাকে আমি 7/3.5 লিখে ব্র্যাকেট দিয়ে একটা কিউব দিলাম, 2 জায়গায় কিউব ছিল। তাহলে 7কে 3.5 দিয়ে ভাগ দিলে 2 তার কিউব, তাহলে 8, মোট নির্ভর করে 8টি। সেই কারণে আয়তনের যে মানগুলো, এগুলোকে কিন্তু আমি এখানটায় বের করে নিই, কারণ আমি জানি এখানটায় সুন্দর কাটাকাটি চলে যাবে, এর ফলে অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। এখানে মার্ক বের করতে গেলেই কিন্তু বরং বেশি অসুবিধায় পড়তে হবে। এরপরে আমি করবো হচ্ছে 9 নম্বর অঙ্ক। বলছে যে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট
তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? তাহলে তিনটি গোলকের আয়তন আমি পেয়ে যাব, সেই তিনটি গোলকের আয়তনই বড় গোলকটির আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আমরা ধরে নিই যে মনে করি বড় গোলকটির ব্যাসার্ধ আমি ক্যাপিটাল আরই ধরে নিচ্ছি, স্মল আরও ধরতে পারি, অসুবিধা নেই। এখানটায় ক্যাপিটাল আর ধরলাম অঙ্কটায়, তো সেমি। আচ্ছা, সুতরাং বড় গোলকটির আয়তন তাহলে হচ্ছে 4/3 পাই আর কিউব। এই যে বড় আর লিখলাম এখানটায়, যেহেতু বড় আর ধরলাম, ছোট আর ধরলে ছোট আর লিখতাম। আচ্ছা, এখন আমি লিখি 3 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন। 3 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন হবে 4/3 পাই ইন্টু 3 কিউব, এত ঘন সেমি। একইভাবে 4 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন হচ্ছে 4/3 পাই ইন্টু 4 কিউব ঘন সেমি। 5 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন হবে 4/3 পাই ইন্টু 5 কিউব ঘন সেমি। এবার আমরা প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে দিয়ে এই বড় গোলকটির আয়তন এই তিনটা গোলকের আয়তনের যোগফলের সঙ্গে সমান লিখতে পারবো, কারণ এই তিনটা গোলককে গলিয়ে কিন্তু বড় গোলকটি তৈরি করা হবে। তো সেই কারণে এই তিনটি গোলকের সমষ্টি বড় গোলকের আয়তনের সঙ্গে বড় গোলকের আয়তনের সঙ্গে সমান। 4/3 পাই প্রত্যেকটা পদে আছে, তো সেই 4/3 পাই যদি আমি বার দিয়ে দিই, এখানে আর কিউব থাকলো, এখানে থাকলো 3 কিউব, এখানে থাকলো 4 কিউব, এখানে থাকলো 5 কিউব। এগুলো ব্র্যাকেট ছাড়াও লেখা যেতে পারে, অসুবিধা নেই। তাহলে আর কিউব ইকুয়াল টু 27 64 125। তাহলে আর কিউব ইকুয়াল টু 5 4 9 9 7 16 6 হাতে 1 3 3 6 9 9 2 1 হাতে 1 1 1 2। এখানটায় আমরা ইচ্ছা করলে এভাবেও লিখতে পারি যে 216 মানে কিন্তু 6 তার কিউব। তাহলে এখান থেকে আমরা পাবো আর ইকুয়াল টু 6। আবার যদি কেউ চায় যে না আর কিউব ইকুয়াল টু 216 আছে, তো এখানটায় যদি মনে করে যে না আর ইকুয়াল টু কিউব রুট 216 এইভাবে লিখবে। যেমন বর্গ থাকলে এখানে বর্গমূল বসে, তেমনি এখানে ঘন থাকার জন্য এখানে ঘনমূল আসলো, আর 216 ঘনমূল 6 এভাবেও কিন্তু করতে পারে। এখান থেকে এই লাইনগুলো এই দুইটা লাইন করেও শেষ করতে পারে, আবার এখান থেকে এই দুইটা লাইন করেও শেষ করতে পারে। তাহলে এখানে প্রশ্ন ছিল গোলকটির ব্যাসার্ধ কত হবে। সুতরাং গোলকটির ব্যাসার্ধ, সুতরাং বড় গোলকটির ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। আর হচ্ছে আমি একদম শেষের 14 নম্বর অঙ্কটা করছি, খুব ইম্পর্টেন্ট। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গুলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে। এই অঙ্কটা একই রকম 8 নম্বর অঙ্কটার মতো, তো খুব ছোট অঙ্ক, তাড়াতাড়ি হয়ে যাবে। 8 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন, 8 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই ইন্টু 8 কিউব ঘন সেমি। আর 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, তাহলে 1 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই ইন্টু 1 তার ঘন সেমি। তাহলে বলছে কয়টি নিট গোলক তৈরি করা যাবে। সুতরাং গোলক তৈরি করা যাবে এই বড় গোলকটা থেকে কতগুলো ছোট গোলক তৈরি করা যাবে। তাহলে বড় গোলকের আয়তনকে ছোট গোলকের আয়তন দিয়ে আমি ভাগ দিয়ে দেবো। আমি 4/3 পাই কেটে গেল। তাহলে এটাকে আমি 8/1 তার কিউব লিখতে পারি। 8/1 মানে 8ই বোঝায়, তার কিউব 512। তাহলে বড় তৈরি করা যাবে 512টি। আর একটা আমি 15 থেকে করে দিচ্ছি। 15 1 নম্বর অঙ্ক শর্ট কোশ্চেন বলছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে গোলকটির আয়তন সংক্ষেপে আমি লিখলাম গোলকের আয়তন কত হবে। গোলকের আয়তন আমরা জানি গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব, এখানে আর মানে কিন্তু ব্যাসার্ধ, সূত্রের আর বলতে ব্যাসার্ধ, আর এখানে অঙ্কে কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে 2r, তাহলে কিন্তু তোমাকে লিখতে হবে 2r। তাহলে 4/3 পাই ইন্টু 8r কিউব, তাহলে 4 8 32
পাই আর কিউব বাই 3, এত ঘন একক। যদি এখানে ব্যাসার্ধের এখানে এককটা একক লেখা ছিল, সেই জন্য এখানে আমরা ঘন একক কথাটা লিখলাম। তো এখানে যেমন এ নাম্বারটা হয়ে গেল উত্তর, এ নাম্বার অপশনটা হচ্ছে উত্তর। আরেকটা খুব ইম্পর্টেন্ট 3 নম্বর অঙ্কটা করি। বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তোমাদের হয়তো মনে আছে যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 3 পাই আর স্কোয়ার, 3 পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে এখানে আর দেওয়া আছে 7 তার স্কোয়ার, তাহলে 3, এখানটায় আমি উত্তরগুলো আমরা পাই অবস্থায় আছে, তো সেই জন্য পাইয়ের মান আমি লিখলাম না। 3 এবং 7 সাথে 2 আর 2 14, 147 পাই। তাহলে সমতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এত বর্গ সেমি। আমি আরেকটা অঙ্ক করছি 16 থেকে। 16 1 নম্বর বলছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধ কত? তো আমরা ধরে নিই, মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান সমান আর একক। সুতরাং অর্ধগোলকটির আয়তন দাঁড়াবে কত? অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে 2/3 পাই আর কিউব ঘন একক। আর সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল অর্ধগোলকের মাত্রই করলাম 3 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে প্রশ্নে বলছে যে এদের সাংখ্যমান সমান, একক বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা আছে সেটা সমান। 2/3 পাই আর কিউব ইকুয়াল টু 3 পাই আর স্কোয়ার। দুই পাশ থেকে পাই বাদ দিব, আর আর স্কোয়ার আর আর কিউবের মধ্যে কাটাকাটি গেলে এখানে একটা আর পড়ে থাকবে। তো এখানে 3 থাকলো, আর এখান থেকে যে সংখ্যাটা আছে 2/3 এই পাশে নিয়ে গেলে 3 উপরে 2 নিচে, 3 নিচে ছিল উপরে গেলো, 2 উপরে ছিল নিচে আসলো। তাহলে আর ইকুয়াল টু 3 × 9/2 মানে হচ্ছে 4.5। তাহলে আমার প্রশ্ন হচ্ছে অর্ধগোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? সুতরাং অর্ধগোলকটির ব্যাসার্ধ 4.5 সেন্টিমিটার। 4 নম্বর অঙ্কে বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত? পায়ের মান না বসিয়ে। তো আমরা ধরে নিই, মনে করি গোলকটির ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর একক। তাহলে প্রশ্নানুসারে আমাকে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এস, তাহলে এস বলতে আমার বোঝাবে হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর ভি হচ্ছে আয়তন, তাহলে এটা হচ্ছে 4/3 পাই আর কিউব। সুতরাং এস কিউব বাই ভি স্কোয়ার এর মান নির্ণয় করতে বলেছে। তো এস এর জায়গায় আমি 4 পাই আর স্কোয়ার দিলাম তার কিউব, আর ভি এর জায়গায় 4/3 পাই আর কিউব তার স্কোয়ার। এখানে 4 এর কিউব 64, আর তারপরে পাই কিউব r⁶, এটা r⁶, এটা স্কোয়ার, 4 স্কোয়ার 16, নিচে 3 এর জন্য 9, আর এখানে পাই স্কোয়ার r⁶ কাটলো, এই 9টা উপরে চলে যাবে, 64 পাশে 9, পাই স্কোয়ারের পাই কিউব কাটাকাটি গিয়ে একটা পাই থাকবে উপরে, নিচে 16 2টা উঠলে 4 4 9 36। লাস্ট আমি 5 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 16-5 একটু বড় হবে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? মনে করি গোলকের ব্যাসার্ধ আর একক, সুতরাং গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার বর্গ একক। ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে
ব্যাসার্ধ হবে আর গুণন 150/100। কেন? 50% যদি কোনো একটা জিনিসকে বৃদ্ধি করা হয়, অর্থাৎ আগে যদি 100 ছিল তাহলে 50 বৃদ্ধি করা হলো, তাহলে 150 হবে, মানে 100 জিনিসটা 150 হয়ে যাবে। তাহলে আর জিনিসটা কত হবে? সেই কারণে একবারে আমি গুণ দিলাম আর গুণন 150/100। এটাকে 0 কাটলো, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, অর্থাৎ 3r/1.5 গুণ হয়ে যাবে। অ্যাকচুয়ালি 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে 3r/2 একক। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল কত হবে? কি সূত্র? 4πr², 4π × r²। এবার আর বলতে কিন্তু এইটা 3r/2 তার স্কয়ার। তাহলে হচ্ছে কত? 4π × 9r²/4, 4 কাটলো, 9πr² বর্গ একক। তাহলে আগে ছিল 4πr², এখন হলো 9πr²। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায়। প্রথমে শুধু বৃদ্ধি বের করতে হবে। ক্ষেত্রফল বৃদ্ধি পায় 9πr² মাইনাস 4πr² ইকুয়াল টু হয়ে যাবে 5πr²। প্রথমে শুধু ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এর পরের লাইনে হচ্ছে শতকরা ক্ষেত্রফল। আমি এটা এখানটা লিখে দিলাম, লাস্ট লাইনটা। সুতরাং শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আমরা জানি যে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায়। শতকরা বের করতে গেলে আমাকে যে অংশটা বৃদ্ধি পেল 5πr² সেটা উপরে লিখতে হয়, এবং মূল যে পরিমাণটা ছিল প্রাথমিকভাবে সেটা নিচে, মানে কতটুকুর মধ্যে কতটুকু বৃদ্ধি পেলো, যতটুকুর মধ্যে বৃদ্ধি পেলো সেটা নিচে, এবং যতটুকু বৃদ্ধি পেলো সেটা উপরে, আর গুণন 100। πr² এখানে কাটলো, 4 দিয়ে 100 কাটলে 25, 5 25 125। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পায় 125 বর্গ একক। বা আমরা উত্তরটা এভাবে লিখতে পারি লাস্টে, সুতরাং 125% ক্ষেত্রফল বৃদ্ধি পায়। এখানটায় শতকরা কথাটা লেখা ছিল, তাই এখানে পার্সেন্ট কথা লিখতে পারবো না। এখানটায় আমি শতকরা কথা লিখিনি, সেই কারণে এখানে পার্সেন্টেজ কথাটা আমরা দিয়ে দিলাম। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে। এই অঙ্কগুলিকে প্রথম হচ্ছে তোমরা ভিডিওটা পজ করে করে ভালো করে বুঝে নিবে, এবং তারপর নিজে হাতে করবে, এবং এগুলোকে ফলো করে এইখানকার যে বাকি অঙ্কগুলো আছে সেগুলোকে করার চেষ্টা করবে, এবং উদাহরণের অঙ্কগুলোকেও নিজে করার চেষ্টা করবে। ভালো থাকো, সুস্থ থাকো।